প্রথমে ফরাদ ভাইকে জিজ্ঞেস করবো যে ফরাদ ভাই আপনি আত্মজীবনী কেন লিখলেন না? আমি আত্মজীবনী লেখার মতো গুরুত্বপূর্ণ না, সিম্পল উত্তর। না ফরাদ ভাই এইভাবে বললেন না, মানে না সিরিয়াস, আপনি কি সময় পান নাই নাকি? না আমার কখনোই অনেস্টলি একটা সততার সঙ্গে বলছি, আমি কখনোই, আমি যখনই ভাবি যে আত্মজীবনী, আপনি কিন্তু প্রথম বলছেন তা না, কিন্তু আমার আরো যে বন্ধু আছে যারা এসে এই আমরা আজকে থেকে শুরু করতে পারবে, আমি কিছুতেই উৎসাহ পাই না। এখন আত্মজীবনীর কথা ভাবলে আমার গায়ে জ্বর আসে। এটা কি এই কারণে কিনা যে আপনি তো রেগুলার বদলায় যান, মানে অনেকের ধারণা যে ফলে আপনার যে আত্মজীবনী যদি লিখতে যান, আপনি যেটা হইতে চাইছেন এবং আপনি যেটা হচ্ছেন এই দুইটার মধ্যে মিল হয়তো পান না, এই কারণে কি লিখতে চান? আমি কেন না, আমি ঠিক যেটা হতে চাইছি আমি তাই হয়েছে। তাই কি ফরাদ ভাই? হ্যাঁ 100%। মানে 100%। আমি মনে করি বাংলাদেশে আমি যে জীবন যাপন করেছি এবং যা যা করেছি সেটা করার মতো মোরাল কারেজ খুব কম ইয়াং ছেলেমেয়েরা। আমি যেদিন এক কাপড়ে বাংলাদেশে ফিরে এসেছি, শুধুমাত্র জাফরুল্লাহ চৌধুরী বলেছে যে আমরা গরিব মানুষের জন্য কম পয়সার জেনেরিক ওষুধ দেব, আমি কিন্তু ফিরে যাইনি আমেরিকাতে। এবং আমি কোনো অংশে খারাপ কাজ করতাম, আমি অত্যন্ত ভালো চাকরি করতাম। ফার্মাসি শেষ হয়েছে, আমার ইকোনমিক্স শেষ হয়েছে, আমি খুবই ভালো চাকরি করতাম। এবং আমি ফিরে এসে 3 বছর আমি বস্তিতে ছিলাম, 3 বছর। এবং সে বস্তিতে থাকার সময় যেহেতু আমি খেতে পেতাম না, খেতে পারে মানে কি রান্না করার লোক পেতাম না, তখন সেখানে একজন মহিলা ছিলেন, তার 2টা ছোট ছোট বাচ্চা ছিল, ওদেরকে আমি পড়াতাম, উনি আমাকে রান্না করে দিন। 3 বছর আমি কাটিয়েছি। এরপরে ফরিদ আক্তার সাক্ষী আছে, আমরা একটা ছোট্ট একটা অফিসের মধ্যে আরো 3 বছর আমি কেটেছি। রাতের বেলা, দিনের বেলা অফিস করতাম, রাতের বেলা এই সে টেবিল উঠলে আমাদের যে অফিসের যে টেবিল একত্র করে আমি ঘুরিয়েছি। ওকে, দিস ইজ মি। উনি আছেন, না না, সে তো সাক্ষী আছেন, কিন্তু আমি লালমাটিয়া। আচ্ছা, এবং সেটা গল্প আছে আমার। আমাকে ধরে একবার কোরবানির সময় বাড়ির যে মালিক, ও আমার অফিসের সামনে সে গরু কোরবানি দিচ্ছিল, তো আমি শুধুমাত্র ওনাকে বলছি ভাই আমার ঘরের সামনে কেন, আপনি একটু বাইরে যান, উনি আমাকে কোরবানি করে দেবেন। আমি সেই জন্য কেন বলি, কিন্তু আমি যখন এসেছিলাম তখন কিন্তু আমি বুঝিনি যে আমি খুব বড় কাজ করতেছি, আমি বুঝিনি বড়। আর আমি ফিরে এসে না বুঝারও কারণ ছিল, কারণ আমি ফিরে এসে জাফরুলের সঙ্গে কাজ করেছি। জাফরুল তো আমার মতো নেই, একই লোক, এফআরসিএস পড়তেছে, সব ছেড়ে দিয়ে মুক্তিযুদ্ধ করতে চলে আসছে। ফলে আমি ওনার পাশে যখন ছিলাম তখন আমাকে খুব বিরাট কিছু মনে হয়নি, কিন্তু পরবর্তীতে আমি দেখলাম আরে আমি তো বিরাট কাজ করে ফেলছি, আমি তো সমস্ত কিছু ছেড়ে দেশে কাজ করতে এসেছি, ফিরে তো যাইনি। এই জন্য বললাম এটা 1 নম্বর। সেকেন্ডলি, আমি যখন ফকিরি জায়গায় গেলাম, আমার গুরু আমাকে কিছুতেই উনি নেবেন না, কারণ আমি প্যান্ট পরে হাঁটি, ভেতরের প্যান্ট দিয়ে সাহেব, আদা সাহেব পছন্দ করলেন না, বলে যে তোমার এগুলা বাবা দরকার নেই, তুমি বাইরে দিয়ে যাও, এগুলো তুমি দরকার হবে না। এরপরে বললো তাহলে কি করতে হবে, তো তুমি এখনো পর্যন্ত ফোনে নামতে শেখো নাই, ফোনের ধরো রাখো, তোমরা ফোনে নামো, গুরু ধরতেছ, ফোনে নামতেছ না তোমার। এবং এখনো পর্যন্ত হিউমিলিয়েশন, মানে পিপলের হিউমিলিয়েশন গ্রহণ করতে পারো না, এই পথ তোমার না। তো আমি তারপর তো ধরে করে একটা কাজ যদি পারো বিশ্বাস করবো তুমি পারবে। আমি কি তোমার বাথরুম ছাড়তে হবে, লুঙ্গি পরবা। আমি লুঙ্গি পরে ধরলাম, আমার গুরু ভাবলো যে আমি বোধহয় 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস পরে ছেড়ে দেব। কদিন পরে আমি বিদেশ থেকে একটা মিটিং সেরে লুঙ্গি পরে গেলাম, লুঙ্গি পরে ফিরলাম। উনি কার কাছে জানি শুনছি, আমি আসলে জেনিভাতে একটা মিটিং গেছি, লুঙ্গি যে উঠছে আমার উপর, আর লুঙ্গি নামে নেই। আমি বহু
ঢাকা শহরে আপনারা জানেন ঢাকা ক্লাবে আমি ঢুকতে পারিনি, বহু হোটেলে আমাকে ঢুকতে দেওয়া হয়নি, অনেকে সাক্ষী আছেন। বহু হোটেলে ঝগড়া হয়েছে, কিন্তু যেমন ওয়েস্টিন লিখিত দিছে যে তারা আমার সঙ্গে এই বিয়েতে বিয়ে করবে না, এবং আমি যখনই যে আমাদের একটা রুম থাকবে এবং আমাদের সব খাওয়া ফ্রি। ওকে, আমি কিন্তু লুঙ্গি ছাড়িনি। বিদেশেও যখন গেছে একবার WTO জেনেভা মিটিং এ, আমি ঢুকতেছি, আমাদের এম্বাসেডর ছিলেন তখন, ভুলে গেছি কে, আমাকে দেখে বলতেছে আপনাদের মতো লোকজন আপনি এগুলো নিয়ে আসেন। লোকে কি বলে, আমাদের সম্মান থাকে না, আমাদের কোনো সম্মান থাকে না, কি বেছেন আপনি এগুলো? তা আমি কিছু বলতে, ভাই আমি তো ভুল করছি, আচ্ছা ঠিক আছে থাক, আর কখন আসবো না। তা আমি যখন কিনোট স্পিচ দিতেছি তখন তুমি দেখতেছি একটা লুঙ্গি পরার লোক বাংলাদেশ থেকে সে কিনোট স্পিচ দিতেছে। এরপরে শুনে তোমার হাতে পায়ে ধরে আমার পাশে একটু আসেন, এরকম ঘটনা ঘটেছে আমাদের। তো এটার জন্য কিন্তু আমি কারোর বিরুদ্ধে আমার কোনো খারাপ ফিলিং নেই, মন্দ ফিলিং নেই, কিন্তু একটা জিনিস আমার জীবনে আমি শিখেছি, আমি পারি যদি আমি করতে চাই, যদি আমি চাই, যদি আমি কনভিন্স হই, এটা আমি করতে পারি। ফলে বেগম জিয়া, আরেকটা বলে ইম্পর্টেন্ট, বেগম জিয়া যখন ছিলেন আপনারা অনেকেই জানেন, আমি তার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলাম। তিনি কখনোই আমাকে তার অফিসে নিতেন না, আমি বাসায় যেতাম কথা বলতে। উনি থাকার সময় বহু সুযোগ আমার পক্ষে নেওয়ার ইজি ছিল, কিচ্ছু না বলার দরকার পড়তো না, মানে এত ঘনিষ্ঠ ছিলাম আমি, নানা কারণ, সেটা আমাদের পাবলিকলি বলার আমার দরকার নেই। তো আমি তো নিই, আমি তো পার্সিকুলার করি। আমার সম্পর্কে লিখতেছে পত্রিকায় ডানপন্থী বুদ্ধিজীবী, হাসিনার আমলে আমাকে একটা কার্ড দিচ্ছে, যে কি পদ্মা সেতু লেখছে ডানপন্থী বুদ্ধিজীবী পড়ার মধ্যে। তো আমি সেই হিউমিলিয়েশন শিকার হয়েছি না? আচ্ছা, আমার বামপন্থী বন্ধুরা শাহবাগের সময় আমার বিরুদ্ধে ক্যাম্পেইন করছে, কি ফরহাদ মির্জা খুব খারাপ লোক, কেন উনি লিভ টুগেদার করে, ওরা কিন্তু আধুনিক ভাই, এরা কিন্তু আধুনিক, বাম করে এরা। আমার মধ্যে কি অভিযোগ, উনি লিভ টুগেদার করে, সহ্য করেছেন। ও নাস্তিক তো আছি, তারপর আমার যে ইবাদত নামা নিয়ে হুজুরা না, কিন্তু ওরা সমস্ত গিয়ে প্রচার করতেছে ফরহাদ মির্জার পক্ষে, আপনার জানাচ্ছেন ও তো নাস্তিক, গৌর নাস্তিক। তো আমাকে তো এগুলো তো ফেস করতেছে, তো আমাকে ফেস তো আমি করেছি। আমি বলছি না যে কোনো বিরাট মহৎ হয়ে গেছে, আমি কোনো, এটা নিয়ে আমার কোনো প্যারা নেই, এটা নিয়ে আমার কোনো বিরাট কিছু, আমি এটা, এগুলো হচ্ছে সিম্পল জিনিস, যেটা আমি আশা করব তরুণরা নেবে। আমাকে নিন্দা করেন, অসুবিধা নেই, কিন্তু এটা তো আমি পারি, আমি যদি এই ডক্টর ইউনূসের যে উপদেশ, এই সরকার গেল, আমি যদি চাইতাম তো আমি তো অনেক কিছু করতে পারতাম, আমি তো করিনি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।